রিজভির নেতৃত্বে বিএনপি যতটুকু এগিয়ে যায় বা এগিয়ে গেছে, কিন্তু বিএনপির একটা অংশ বিএনপিকে আবার কি করে ফেললো দেখুন দর্শক। বিএনপির প্রতি জনগণ ক্ষুব্ধ। বিএনপিকে জনগণ আওয়ামী লীগের মতো মনে করা শুরু করেছে, বিএনপিকে ভারতের দালাল বলা শুরু করেছে, বিএনপিকে সন্দেহ করছে। এই পরিস্থিতিতে রুহুল কবির রিজভী 2 দিন 2টা সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়ে জাতিকে অনেকটা আশ্বস্ত করে ফেলেছেন যে না, বিএনপি ভুল থেকে ফিরে এসেছে। রুহুল কবির রিজভী ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে 2 দিন আগে যে সংবাদ সম্মেলন করেছেন তুমুল প্রশংসিত হয়েছে। এছাড়া ইশরাক বা তরুণ প্রজন্ম, জয়নুল আবেদিন ফারুক, এরা ভারতের বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে স্পষ্টবাদী বক্তব্য দিয়ে মোটামুটি জনগণকে আশ্বস্ত করতে পেরেছিল যে না, বিএনপি ভালো হয়েছে, মনে হয় ভারতের খপ্পর থেকে বের হয়ে এসেছে। এবং মানুষ মন্তব্য করেছে যে আমরা তো এমন বিএনপি চেয়েছি। হুজুররা মন্তব্য করছে যে বিএনপিকে ধন্যবাদ, অথচ এরা বিএনপিকে ভারতের দালাল বলতে 2 দিন আগে। রিজভির নেতৃত্বে বিএনপি যথেষ্ট এগিয়েছিল, তাদের পাপ মোচন করে সামনের দিকে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে বিএনপির কিছু নেতা আবার বিএনপিকে টেনে পিছনে নিয়ে যাচ্ছেন, বিএনপিকে ডুবাচ্ছেন। যে কথাটা আমি বলি যে বিএনপিতে 2টা ধারা, একটা ধারা হচ্ছে ভারতপন্থী আর একটা ধারা হচ্ছে ভারত বিরোধী। এবং ভারত নতুন নতুন ভাবে অনেককে কেনে, আবার অনেকে সেখান থেকে বের হয়, কাউকে কিনতে পারে না। তারেক রহমান ভারতের কথায় রাজি হলো, ভারত তাকে রাখবে না, কারণ জানেন যে তার শরীরে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার রক্ত আছে, অতএব তারেক রহমানকে ভারত বিশ্বাস করবে না। কিন্তু কিছু কিছু নেতাকে ম্যানেজ করতে পারেন। দেখেন দেশে এখন কি চলছে, মানুষ প্রচন্ড ভাবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। এমনকি জগন্নাথ হল থেকেও ছেলেরা রাজপথে নেমে গিয়েছে। হিন্দু মুসলিম সবাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে মাঠে নেমেছে। কারণ ভারতের সন্ত্রাসীরা বাংলাদেশে ঢুকতে যাচ্ছে, সীমান্তে জড়ো হচ্ছে, বাংলাদেশের উপর আক্রমণ করছে, বাংলাদেশের পতাকাকে অসম্মান করছে, ভাঙচুর করছে। এই পরিস্থিতিতে রাজনীতি একটাই, ভারতের আধিপত্যবাদ বিরোধিতা। রুহুল কবির রিজভী সেটা স্পষ্ট করেছেন, একেবারে বিজেপিকে, হিন্দুত্ববাদকে, ইসকন সবাইকে ধুয়ে দিয়েছে। কিন্তু মেজর হাফিজ কি বলছেন? ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি, সুসম্পর্ক চায়, সুসম্পর্ক আমরাও চাই। কিন্তু এই সময় এটা বলার কি সময় না। এখন কি বলতে হবে? এখন ভারতকে চাপ দিতে হবে। সুসম্পর্ক চাইলেও এভাবে বলা যাবে না, এটাই রাজনীতি। আপনি যদি বলেন ভারতের সাথে সুসম্পর্ক চায়, ভারত তো তাহলে আরো বেশি চাপ দিবে। ভারতীয় অপকর্মগুলো, বাংলাদেশের উপর আক্রমণগুলো রাষ্ট্রীয় মদতে কেন করা হচ্ছে? ভারত জানে যে বাংলাদেশ দখল করতে পারবে না, কিন্তু বাংলাদেশ দখল করবে এরকম একটা ভাব দেখাবে। এবং কেন করছে? তাদের ইন্টারনাল পলিটিক্সে আছে বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি, সেটা ভিন্ন। কিন্তু আমাদের সাথে সম্পর্কের ক্ষেত্রেও ভারতের কিছু বার্তা আছে এখানে। ভারত চায় বাংলাদেশকে বিব্রত করতে, যাতে যেমন এই যে বাংলাদেশের উপর থেকে ফাইবার অপটিক কেবল নেওয়ার চেষ্টা করেছিল, বাংলাদেশ রাজি হয়নি। এরকম ভারত যাতে, বাংলাদেশ যাতে চাপে পড়ে, ভয়ে ভারতকে কিছু দেয়, ভারত যা বলে শোনে, এটা একটা উদ্দেশ্য। তো সেক্ষেত্রে যদি বাংলাদেশ বলে যে আমরা সুসম্পর্ক চাই, এরকম নরম নরম কথা বললে তো ভারত ওই চাপ দেওয়ার সুযোগ আরো বেশি পাবে। নেগোসিয়েশন বলতে একটা কথা আছে, নেগোসিয়েশনে দর কষাকষি। আপনি তার সাথে কোন স্টাইলে কথা বলবেন? আপনি যদি আগেই তাকে হুজুর হুজুর করেন, আপনি তো নেগোসিয়েশনে জিততে পারবেন না। এই যে বাংলাদেশে হাইকমিশনে ভারতের হামলা, এটাও কিন্তু এক প্রকার পার্ট অফ নেগোসিয়েশন, চাপ প্রয়োগ করার অংশ। তো সেক্ষেত্রে আপনি যদি এই পরিস্থিতিতে বলেন ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি, তাহলে 1, জনগণ আপনাকে ভারতের দালাল মনে করবে, 2, ভারত আরো সুযোগ পাবে, বাংলাদেশকে দুর্বল মনে করবে। এইভাবে মেজর হাফিজ সাহেব বিএনপিকে টেনে পিছনে নিয়ে যাচ্ছেন, ডুবাচ্ছেন। বুঝতে পারছেন? শামসুজ্জামান দুদু তিনি বলেছেন যে পুরনো বিষয় নিয়ে খোঁচাখুচি করা ঠিক না। এর মানে ভারতের সাথে তিক্ততা চান না। এবং তিনি বলেছেন তারেক রহমান আগামী দিনের ভবিষ্যৎ, বিএনপিকে বুদ্ধি দিয়েছেন, ভারতকে বুদ্ধি দিয়েছেন, তারেক রহমানের সাথে যোগাযোগ করুন। বুঝতে পারছেন ভারতের দালাল কিভাবে হয়? বিএনপির একজন প্রমিনেন্ট বুদ্ধিজীবী সাহেব তিনি বলছেন যে কিউবা একসময় আমেরিকার বিরোধিতা অমুক তমুক করার কারণে এখন ভিক্ষা করে খায়। তো বাংলাদেশের অবস্থা যেন কিউবার মতো না হয়, বেশি চালাকি করে, ভারতের সাথে বেশি নড়া যাবে না, এইসব আবেগী কাজ করা যাবে না। এর মানে আমরা যে ঢাকা না দিল্লি বলছি, এগুলো নাকি আবেগী কাজ। ভারতের সাথে ইয়েস স্যার করতে হবে। আবার ইসকন নাকি তাবলিগ জামাত। বুঝতে পারছেন বিএনপির চরিত্র কি? তো রিজভী সাহেবরা বিএনপিকে যতটুকু সামনে নিয়ে যাচ্ছেন, বিএনপির একটা অংশ বিএনপিকে তার চেয়ে কয়েক গুণ টেনে পিছনে নিয়ে যাচ্ছে। বোঝাতে পারছি আশা করি। এই যে হাফিজ যে কথা বলছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী,
এদের মুখ থেকে বোমা মারলেও ভারতের বিরুদ্ধে কিছু বের হবে না, ইসকনের বিরুদ্ধে কিছু বের হবে না। ফখরুল মমতার কথার বিরোধিতা করেছেন, কিন্তু অনেক কিছুই আবার বলবেন না, কিন্তু রিজভী বলছেন। এর মানে বিএনপি দুইটা ভাগ, এক ভাগ বিএনপিকে সামনে নিয়ে যাচ্ছে, আর এক ভাগ আবার পিছনে টান দিয়ে আনছে। ভারতের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে উল্লেখ করে বাংলাদেশের মিশনে হামলা করে, এটা ভালো সম্পর্ক। বাংলাদেশের সীমান্তে জড়ো হয়। দেখেন, এখন বলবেন যে বাংলাদেশের মিশনে হামলা তো সরকার করেনি। হ্যাঁ, সরকার করেছে, সরকারের মদদে হয়েছে, এটা বাংলাদেশ সরকার বলেছে যে পরিকল্পিত। কারণ পুলিশ চেয়ে চেয়ে দেখেছে, অথচ পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গার মধ্যে একটা হচ্ছে ডিপ্লোম্যাটিক মিশন, পুলিশ চেয়ে চেয়ে দেখেছে। হোয়াট ডাজ ইট মিন? এটা ভালো সম্পর্ক? উল্টো পাল্টা কথা বলছেন বিএনপি নেতারা। স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি। তিনি বলেন, ভারতের সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি নির্যাতন হয়, অথচ ভারতেই এ নিয়ে আমাদের উপদেশ দেয়, অনুরোধ করে। তিনি বলেন, 21 আগস্ট নিয়ে বিচার বিভাগ স্বাধীনভাবে রায় দিতে পেরেছে। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য গায়েবী মামলা সৃষ্টি করা হয়েছে। আসামিদের তালিকায় তারেক রহমান উদ্দেশ্য পরিণত যুক্ত। এটা ঠিক আছে। তো বিএনপিতে একটা সৌন্দর্যের কথা আমি বলি বারবার, যে তারেক রহমানের জোরালো বিরোধিতা একসময় এই হাফিজ সাহেব করতেন, তারপর তাকে স্থায়ী কমিটির সদস্য বানানো হয়েছে। এবং তিনি ভারতের বিরুদ্ধে কিন্তু কিছুদিন আগেও চমৎকার কিছু কথা বলেছিলেন, যে তরুণদেরকে, একটা নির্দিষ্ট বয়সের তরুণদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মিলিটারি ট্রেনিং দেওয়া হবে, এবং এটা ভারতকে একটা বার্তা, এবং এর অনেক উপকারিতা রয়েছে। কিন্তু সেই হাফিজই এখন উল্টা কথা বলছেন। মানে বিএনপির কখন কাকে কিনে ফেলে, কখন কে কার ফাঁদে পড়ে বলা যায় না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, আওয়ামী লীগের চরিত্র হলো তার প্রতিপক্ষকে নির্মূল করতে চায়। এখন থেকে নতুন ধারার রাজনীতি শুরু করতে চায় বিএনপি। সেই নতুন ধারার রাজনীতি কি হয়? ভারত তোষণ নাকি? কথায় তো মনে হয় যে ভারতের বিরোধিতা করা যাবে না, ভারতের সাথে সুসম্পর্ক চায়। এটাই হচ্ছে নতুন ধারার রাজনীতি বিএনপির। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে মেজর হাফিজ বলেন, তার বিরুদ্ধে আরো 4টি মামলা রয়েছে। এই মামলাগুলো থেকে রিলিজ পেলেই তিনি দেশে ফিরবেন। এদেশের মানুষ রাজনৈতিক দলকে সরকারে দেখতে চায়। তারেক রহমান দেশে ফেরার পথ সুগম হয়েছে। মামলা থেকে রিলিজ পেলে দেশে ফিরবেন, এর আগে ফিরতে পারেন না? কাপুরুষ নাকি? কই, মাহমুদুর রহমান তো ফিরেছেন। দেশে এসে মামলা থেকে রিলিজ পান, সমস্যা কি? বাংলাদেশের জনগণ তাকে দেশে দেখতে চায়। একেবারে সব মামলা থেকে রিলিজ পাবেন তারপরে ফিরবেন, মানে এইটা কেমন? এটাও তো একটু কেমন দৃষ্টিকটু হলো। যাই হোক দর্শক, বিএনপির একটা অংশ বিএনপিকে ডুবাচ্ছে, পিছিয়ে নিচ্ছে। এখন এটা কি সম্ভব, এই সমস্যার সমাধান, যে বিএনপিকে ঘুরে ফিরে ভারতের খপ্পরের মধ্যেই রাখতে চায় একটা অংশ? রুহুল কবির রিজভীরা যতই বেরোতে চান, কাজ হয় না, আবার পিছু টান। এটা সমাধান অত্যন্ত কঠিন, কিন্তু তারপরও কিছু মৌলিক কাজ করলে ধীরে ধীরে সমাধান হয়ে যাবে। বিএনপির জনশক্তিরা ঠিক আছে, তারা ভারত বিরোধী। প্রথমে হচ্ছে মহাসচিব পরিবর্তন করতে হবে, তাহলে এই সমস্যার সমাধান অনেকাংশে হয়ে যাবে। মহাসচিব বানাতে হবে রুহুল কবির রিজভী টাইপের, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কেউ। এখন যদি আমির খসরুরের মহাসচিব বানান, তাহলে শেষ বিএনপি, তাহলে বিএনপিকে একেবারে আওয়ামী লীগ বানিয়ে ছাড়বে। আর স্থায়ী কমিটি থেকে ভারতের দালালদেরকে বের করে দিতে হবে। স্থায়ী কমিটি হতে হবে পুরোপুরি, যেমন এই আরিফুল হক চৌধুরী সিলেটের, কিংবা একজন হুজুর, এবং এই রুহুল কবির, এদেরকে স্থায়ী কমিটিতে নিতে হবে। স্থায়ী কমিটিটা যদি ভারতের দালাল মুক্ত করতে পারে, আর মহাসচিব পদটা, তাহলে বিএনপি টিকে যাবে, ভারতের গ্রাসে বিএনপি পড়বে না। এটা আমরা বিশ্বাস করি, বিএনপিকে এই পরামর্শে আমরা অনলাইনে অফলাইনে দেই।